ক্লাব জোটের প্রস্তাব মেনে আইএসএল অর্গানাইজ করার দায়িত্ব আগামী ২ বছরের জন্য ক্লাব জোটের হাতেই কি দিয়ে দেবে এআইএফএফ? এটা যেমন এই মুহূর্তে ভারতীয় ফুটবলের একটা বড় প্রশ্ন, ঠিক তেমনই আরো একটা বড় প্রশ্ন হচ্ছে যে এবারের আইএসএল চ্যাম্পিয়ন দল ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ কি? কারণ তাদের ইনভেস্টরের সঙ্গে সমস্যা এখন প্রকাশ্যে চলে এসেছে। এবং স্বাভাবিকভাবেই যেহেতু তারা চ্যাম্পিয়ন টিম, তাদের ফুটবলারদের কাছে কিন্তু একাধিক ভালো, ভালো প্রস্তাব আসছে। এই সবকিছু নিয়েই আজকের ভিডিওয় কথা হবে। তবে শুরুটা করব আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে। তার কারণ এই বিষয়টার উপর বাকি সবকিছু ডিপেন্ড করছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে। এই কথাটা আপাতত সবাই জানে যে ক্লাব জোটের পক্ষ থেকে এআইএফএফ কে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে আগামী ২ বছরের জন্য তারা তাদের মতো করে আইএসএলটা অর্গানাইজ করতে চাইছে। তার পরিবর্তে তারা এআইএফএফ কে ১৫ কোটি টাকা মতো অফার করেছে। তার কারণ হচ্ছে জিনিয়াস স্পোর্টস যাদের টেন্ডারকে বেঁচেছিল এআইএফএফ, তাদের পক্ষ থেকে ১২ কোটি টাকা মতো একটা দেওয়ার প্রস্তাব ছিল এআইএফএফ কে। তার থেকে ৩ কোটি টাকা বেশি অফার দিয়েছে ক্লাব জোট। এখন কথা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রস্তাবটা কি মেনে নেবে এআইএফএফ? প্রথমত এআইএফএফ এর কাছে এটা মেনে না নেওয়ার কোনো কারণ এই মুহূর্তে খুব একটা নেই, মানে স্পষ্ট কারণ নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এআইএফএফ যদি এটাকে না মেনে নেয় তাহলেও কি বা হবে? কারণ ক্লাব জোট যদি খেলতে না চায়, আইএসএল এর ক্লাবগুলো যদি আইএসএল খেলতেই না চায়, তাহলে কমার্শিয়াল রাইটস হোল্ডার এসে লাভ কি হবে? এবং শুরুতেই মনে রাখতে হবে যে গত বছর কিন্তু যখন এই ডামাডোল চলছে এবং ট্রাঙ্কেটেড লিগের সিদ্ধান্ত হলো, সেই সময় এটা বলে দেওয়া হয়েছিল যে এই আইএসএল এর 60% শেয়ার হোল্ডার ক্লাব জোট। বাকি 40% নিয়ে হিসেব নিকেশ। এবার যখনই মেজরিটি শেয়ারটা রয়েছে ক্লাব জোটের হাতে, তখন তাদের সিদ্ধান্ত খুব স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো ন্যাচারালি এটা খুব অ্যাজাম্পশন করেই নেওয়া হচ্ছে যে এআইএফএফ এর পক্ষ থেকে এখানে আর কোনো না বলার জায়গা নেই বা এআইএফএফ না বলতে চাইবেন না। যদিও এখনই এটা বলে দেওয়াও খুব সহজ নয়। তার কারণ যদি এটা হয়ও এর সঙ্গে কিন্তু বেশ কিছু প্রশ্ন জড়িয়ে রয়েছে। যার মধ্যে অন্যতম বড় প্রশ্ন হচ্ছে যে ক্লাব জোট তো শুরু থেকেই একটা কথা বলছে যে লভ্যাংশ কি হবে? কারণ লাস্ট ইয়ার তারা লসে রান করেছে। তারা টিম তৈরি করে একটা টাকা খরচ করে। সেটার একটা খরচ রয়েছে। একই সঙ্গে একটা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হতো আইএসএল কে। সেই ফ্র্যাঞ্চাইজি ফিটা যখন তারা দিত তার পাশাপাশি তারা কিন্তু সেন্ট্রাল পুল থেকে একটা অর্থ পেত। সেটাও এখন নেই যেহেতু সেন্ট্রাল পুল থাকছে না এক্ষেত্রে। তো টাকা কোথা থেকে আসবে এবং লভ্যাংশ কিভাবে তারা পাবে? তারা লাভে চলবে নাকি লোকসানে চলবে নাকি নো লস নো গেইন অন্ততপক্ষে একটা এরকম জায়গায় থাকবে? এটা বরাবরেরই তাদের প্রশ্ন। তাহলে যখন এটা তাদের প্রশ্ন তাহলে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন ওঠে যে এই লিগটা অর্গানাইজ করতেও তো টাকা লাগবে। সেই টাকাটা তাহলে ক্লাব জোট কিভাবে আনবে? হ্যাঁ, এখানে নিঃসন্দেহে বলা যায় যে টেলিকাস্ট রাইট আছে। টেলিকাস্ট রাইট বিক্রি করার ফলে সেখান থেকে কিছু টাকা উঠে আসে। এখন সেই ফরম্যাটটাই তো টেলিকাস্ট রাইটের পাশাপাশি কমার্শিয়াল রাইটস মিলিয়ে নিয়ে একটা টেন্ডার ডাকা হয়েছিল। সেক্ষেত্রে সেটা তো হলো না। তাহলে ক্লাব জোট এটা যদি চালাতে চায় তাদের কমার্শিয়াল রাইটস হোল্ডার হোক বা টেলিকাস্ট রাইটস এর থেকে হোক একটা টাকা আসবে। এখন সেই টাকাটা কি যথেষ্ট? এআইএফএফ কে যে পরিমাণ তার অর্থ তারা কমিট করছে সেটা দিয়ে লিগ চালিয়ে সত্যিই তাদের ঘরে কোনো লভ্যাংশ তোলা? এটা যেমন একটা বড় প্রশ্ন। সেটা নিয়ে ক্লাব জোট কি ভেবেছে? তারা কি তাহলে আবার টেন্ডার ডাকবে আবার নতুন করে তাদের পক্ষ থেকে তাদের শর্ত দিয়ে? নাকি তাদের কাছে কোনো অলরেডি কিছু ইনভেস্টর বা আগ্রহী কিছু লোকজন রয়েছে যারা স্পন্সর করবে লিগটাকে? এই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে এই মুহূর্তে নেই। না এআইএফএফ এর কাছে, ক্লাব জোটের কাছে এক্সপেক্টেড আছে কিন্তু তারা সেটা প্রকাশ্যে এখনো আনেনি। কয়েকদিনের মধ্যে এআইএফএফ এর সঙ্গে আবার ক্লাব জোটের একটা মিটিং আছে। সভাপতি বলেছেন তারা ক্লাব জোটের সাথে তিনি বসবেন। ইনফ্যাক্ট আরো অনেকেই থাকবে সেখানে। তো সেইখানে যদি এই অনুমোদনটা দেয় এআইএফএফ যে হ্যাঁ ক্লাব জোট তাহলে নিজের মতো করে অর্গানাইজ করুক, কোনোভাবেই এআইএফএফ এটা ইন্টারফেয়ার করবে না। পরিবর্তে তাদের লভ্যাংশ তারা পেয়ে যাবে। বা যে কমিটমেন্টের যে টাকাটা সেটা তারা বার্ষিক পেয়ে যাবে আগামী ২ বছরের জন্য। সেটা যদি হয় সেক্ষেত্রে ক্লাব জোট তাদের যে পরিকল্পনা রয়েছে অর্থাৎ লিগটা তারা কিভাবে অর্গানাইজ করবে, কিভাবে তারা আর্নিং আনবে এই লিগটাকে দেখিয়ে বা লিগটা থেকে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো তারা ডিটেইলে জানাবে। কিন্তু যতক্ষণ না এই অনুমোদনটা পাচ্ছে তাদের পক্ষ থেকেও কিন্তু কোনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু এই প্রশ্নগুলো ডেফিনিটলি থেকে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছেন, খাতায় কলমে এর কোনো প্রমাণ নেই। যেহেতু এই প্রস্তাবের সঙ্গে কোথাও না কোথাও প্রফুল্ল প্যাটেলের নামটা জড়িয়ে যাচ্ছে। লাস্ট জেনারেল বডি মিটিং এ প্রফুল্ল প্যাটেল উপস্থিত ছিলেন।
ফিফার প্রতিনিধি হিসেবে এবং দীর্ঘদিন তিনি এআইএফএফ এর সভাপতি থেকেছেন। ডেফিনিটলি কিছু ব্যক্তি রয়েছে যারা এআইএফএফ এ তার ঘনিষ্ঠ এবং যেহেতু তার সময়েই এফএসডিএল এর আগমন এবং আইএসএল এর সূত্রপাত, তো সেই জায়গা থেকে প্রফুল্ল প্যাটেল এই বিষয়টার সঙ্গে কোথাও জড়িয়ে গেছে এই নামটা এবং যেহেতু এই নামটা জড়িয়ে গেছে তো স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছেন যে এখানে কোথাও না কোথাও মেঘের আড়াল থেকে হলেও এফএসডিএল এর একটা উপস্থিতি হয়তো রয়েছে। কিন্তু সেগুলো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে কোনো প্রমাণ কারোর হাতে নেই। যদি থেকে থাকে সেটাও ভবিষ্যতে রিভিল হবে বা বোঝা যাবে ডেফিনিটলি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাব জোট কখনোই সেটা বলছে না বা কেউই এটার কোনো প্রুফ দিতে পারবে না। এগুলো সবটাই দুয়ে, দুয়ে ৪ করা। কিন্তু দীর্ঘদিন ধরে একটা ব্যাপার দেখা গেছে যে, যেভাবেই হোক এআইএফএফ এর প্রস্তাবগুলো কিন্তু ক্লাব জোটের কাছে অ্যাকসেপ্টেবল হয়নি। তারা যতটা এফএসডিএল কে ট্রাস্ট করতে পারছিল, এআইএফএফ এর প্রস্তাবগুলো বা এআইএফএফ এর চালানোর ভঙ্গি ফুটবলকে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারেনি বা তাদেরকে ভরসা দিতে পারেনি। তো এটা তো পরিষ্কার। কিন্তু ডেফিনিটলি ক্লাব জোট যখন এই প্রস্তাব দিচ্ছে, আশা করা যায় তাদের কাছে এই টুর্নামেন্ট থেকে মানি জেনারেট করা বা রোজগার জেনারেট করার ডেফিনিটলি কোনো উপায় থাকবে। সেদিকে অবশ্যই নজর থাকবে। এবার স্বাভাবিকভাবেই এর সাথে রিলেটেড দ্বিতীয় প্রসঙ্গ, ইস্ট বেঙ্গলের কি হবে? ইস্ট বেঙ্গল ৩ ম্যাচ আগে অর্থাৎ আইএসএল শেষ হওয়ার ৩ ম্যাচ আগে যখন তারা চ্যাম্পিয়নশিপ কনফার্ম করেনি, কিন্তু অনেকটাই ভালো জায়গায় ছিল। সেই সময়ই কিন্তু এটা জানিয়ে দিয়েছিল যে যতক্ষণ না লিগের ভবিষ্যৎ জানতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা দল গঠন করবে না। তাতে যে যাওয়ার চলে যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে লিগের ভবিষ্যৎ একটু হলেও দেখা যাচ্ছে কিছু। স্পষ্ট নয়, লিখিত নয়। কিন্তু দেখা যাচ্ছে। তা সত্ত্বেও শোনা যাচ্ছে যে এখনো ইস্টবেঙ্গল দল গঠনের কাজে হাত দেয়নি এবং এমনও কানাঘুষো আসছে ইমামি হয়তো ইস্টবেঙ্গলের সাথে কন্টিনিউ আর করবে না। অর্থাৎ ইস্টবেঙ্গল ইনভেস্টর যারা ইমামি। এবং এমনও শোনা যাচ্ছে যে প্রিভিয়াস ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গেও নাকি ক্লাব কর্তারা যোগাযোগ করেছে। তারা আসবে কি আসবে না, তারা আসবে না জানিয়ে দিয়েছে। ওয়েল যদি সত্যিই তারা যোগাযোগ করে থাকে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে শ্রী সিমেন্টস আসবে না। তার কারণ যে ঘটনা ঘটেছিল, যেভাবে যে প্রেশারে তাদেরকে চলে যেতে হয়েছিল সেটা কখনোই কোনো কর্পোরেট হাউস চায় না, অভিপ্রেত নয় এবং সেই ঘটনা ঘটার পর ইটস আ বিটার এক্সপেরিয়েন্স। একটা তেতো অভিজ্ঞতা তো। তারা আসবে না এটা জানাই ছিল। ইটস নাথিং নিউ। কিন্তু কথা হচ্ছে প্রেজেন্ট ইনভেস্টর কেন থাকবে না? কারণ যখন তারা বলেছিল যে টিম তৈরি করতে চাইছে না তারা, তখন তো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়নি। চ্যাম্পিয়নশিপ তো সবকিছু বদলে দেয়। এবং একই সঙ্গে যদি লিগের ভবিষ্যৎ স্পষ্ট হয়ে যায় আগামী ১-২ সপ্তাহের মধ্যে, তাহলে তো এ নিয়ে এই প্রসঙ্গটাই আসে না যে লিগের ভবিষ্যৎ না পরিষ্কার হলে আমরা থাকবো না। কিন্তু তার সত্ত্বেও এই চিন্তা বা এই আলোচনা এই ভাবনাগুলো আসে তার একটা বড় কারণ যেহেতু ওই রাজনৈতিক পথ ধরে কোথাও না কোথাও বা রাজনৈতিক নেতৃত্বর হাত ধরে যেহেতু ইস্ট বেঙ্গলের সঙ্গে ইমামি যুক্ত হওয়া। শুরু থেকেই কোথাও বলা হচ্ছিল যে খুব একটা ইন্টারেস্ট ইমামি নেই। তারা কোথাও না কোথাও শাসক দল তৎকালীন শাসক দলের মুখ চেয়ে মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে যুক্ত হয়ে রয়েছে। এগুলো বিভিন্ন সময় শোনা গেছে কিন্তু তারাও প্রকাশ্যে এগুলো কখনো সেই সময় স্বীকার করেনি। বাট অনাগ্রহের জায়গাটা তারা পরিষ্কার করতে শুরু করে এই বছর। সেই কারণেই এতটা প্রশ্ন। এখনই ফাইনালি এটা বলে দেওয়ার সময় আসেনি যে ইমামি সরে যাচ্ছে। ডেফিনিটলি লিগের ভবিষ্যৎ যদি পরিষ্কার জানা যায় তাহলে হয়তো এই ডিসিশনটা তারা নেবে না। কারণ চ্যাম্পিয়নশিপ বা লভ্যাংশের স্বাদ একটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি ক্লাব জোটের এই মডেল লভ্যাংশের রাস্তা দেখাতে পারে, আর্নিং দেখাতে পারে অর্থাৎ সোজা কথায় কিছু অন্তত যা ইনভেস্ট করছি সেটুকু ফেরত আসবে। এটুকু কমিটমেন্ট দিতে পারে বা এই রাস্তাটা দেখাতে পারে। তাহলে ইনভেস্টরের না থাকার কিছু নেই। তো এখনই গেল রব তোলার কিছু নেই। তবে হ্যাঁ, সমস্যা তো একটা আছে ডেফিনিটলি এবং লভ্যাংশের মুখ না দেখলে দিনের পর দিন এভাবে তারা অন্ততপক্ষে এতটা প্যাশনেট নয় ফুটবল নিয়ে যে ফুটবলটা চালাবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। দেখা যাক। ঐজন্যই বললাম যে আইএসএল এর ভবিষ্যতের উপর এটা অনেকটাই নির্ভর করছে। কিন্তু সেটা অনেক প্রকাশ্যে চলে এসেছে যে নেগেটিভ ব্যাপারগুলো সামনে চলে এসেছে। তাদের বিবৃতিতেই এটা খুব স্পষ্ট হয়ে গেছে। ন্যাচারালি এখন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা তো ফ্যাক্ট যে তারা তাদের ফুটবলারদের সঙ্গে চুক্তি রিনিউ করছে না। সেটুকু তো সবাই জানতে পারে। আর যাদের সাথে রয়েছে চুক্তি আলাদা ব্যাপার। বিদেশীদের সাথে তো নয়ই এখনো পর্যন্ত কোনো কথাই হয়নি। সেট অফ ফরেনার্স প্রায় নতুনই আনতে হবে ইস্ট বেঙ্গলকে। এই মুহূর্তেই যা সিচুয়েশন। কারণ চুক্তি শেষ হয়ে গেছে ৩১শে মে তারপর বেশ কিছুদিন কেটে গেছে। যে সমস্ত বিদেশি ফুটবলাররা ছিল তারা ভালো পারফর্ম করেছে তাদের অধিকাংশের কাছেই একাধিক প্রস্তাব রয়েছে। আইএসএল এর টিমের যেমন প্রস্তাব রয়েছে, আইএসএল এর বাইরের লিগের প্রস্তাবও রয়েছে। তো তাদের জন্য দরজা খোলা তারা কেন অপেক্ষা করবে? দে আর প্রফেশনাল। সেটা অস্কার ব্রুজো করলেন। ছেড়ে চলে গেলেন, জানিয়ে দিয়ে গেলেন। এবং ভারতীয় ফুটবলারদের কাছেও তো আইএসএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজির অফার রয়েছে। এই তো ভেরি রিসেন্ট জানতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বলা ভালো যে প্রভসুখান সিং গিল এবং লালচুং লুঙ্গাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করছে মুম্বাই, কেরালা এই সমস্ত টিমগুলো। তারা চ্যাম্পিয়ন টিমের সদস্য প্রভসুখান সিং গিল প্রতিটা ম্যাচ খেলেছেন
এবং আমরা জানি একটা লিগ জিততে গেলে গোলকিপারের ভূমিকা কতটা থাকে। বিশেষ করে সেই ডার্বিতে যে গোল সেভটা জেমি ম্যাকলারেনের, সেটার জন্য গিল ভীষণভাবে সামনে চলে এসেছেন সবার। যে জায়গাটা এতদিন ছিল না, এখন গিলের সেই জায়গাটা রয়েছে এবং গিলের সঙ্গে চুক্তি নেই ইস্ট বেঙ্গলের। প্রস্তাব আসছে তাদের কাছে। কতদিন তারা অপেক্ষা করবেন? কারণ এন্ড অফ দ্য ডে প্রফেশনাল ফুটবলারদের তো সিকিউরিটিও লাগে। তো এই সমস্যাটা তৈরি হচ্ছে ইস্ট বেঙ্গলে। দল গঠনের কাজটাও তারা শুরু করতে পারবেন তখনই, বা করবেন তখনই, যখন তারা বুঝতে পারবেন যে আইএসএল টা হবে কি হবে না, যদি ইমামি থাকে। এবার এর পরেও যদি দেখা যায় যে না, নেগেটিভ কিছু হলো, তাহলে বুঝতে হবে এর সাথে আইএসএল এর ভবিষ্যতের কোনো যোগ-সাযোগ ছিল না। শুরু থেকে কথার কথা হিসেবেই সেটা বলা হচ্ছিল। এনিওয়ে, সেটা তো ভবিষ্যৎ বলবে। বাট রাইট নাও ইস্ট বেঙ্গল কঠিন পরিস্থিতির মধ্যে আছে। এটা না মানতে হবে। এটুকু বলা যেতে পারে। কঠিন পরিস্থিতি ডেফিনিটলি, কিন্তু নেতিবাচক পরিস্থিতি একেবারেই বলব না। সমস্ত কঠিন পরিস্থিতি থেকেই বেরিয়ে আসার উপায় থাকে। এখন সেই উপায়টা আইএসএল এর ভবিষ্যৎ পরিকল্পনা দেখাতে পারে কিনা সেদিকে তাকিয়ে থাকতে হবে। এই ভিডিওটা এই পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ছিল। এই বিষয় নিয়ে ডেফিনিটলি আরো বহু আলোচনা হবে। যতটা পরিষ্কার হবে, যেরম ইনফরমেশন আসবে এবং ছবিটা যতটা পরিষ্কার হবে আপনাদেরকে ডেফিনিটলি জানাবো। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস ফুড টিভিকে।